বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সালের সেই সকল শহীদ এবং গত 16 বছর থেকে শুরু করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলকে জানাই আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে লাল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আলোচনার আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমি দীর্ঘ 11-12 বছর আমি মাস্টারি করেছি, শিক্ষকতা পেশায় ছিলাম, সুতরাং শিক্ষকতা পেশা নিয়ে আমি কিছু বলতে পারবো এবং সেটা বলতে চাই। আমি যখন শিক্ষকতা পেশা ছিলাম তখন আমি দেখেছি প্লে নার্সারি থেকে শুরু করে সর্বোচ্চ একদম মেডিকেল পর্যন্ত তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কীভাবে প্রশ্নপত্র ফাঁস করেছেন এবং সেভাবে সেখানে সে কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা দেখেছি বিভিন্ন স্কুলের যে অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলের প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষার প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন, মেডিকেল পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস করা হয়েছে। এবং এও দেখেছি যে প্রশ্নপত্র ফাঁস করেই শুধু তৎকালীন শিক্ষামন্ত্রী ক্ষান্ত হননি, তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পিছনে আরও কী পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপগুলো নিয়েছেন। তার একটি অন্যতম উদাহরণ হচ্ছে সৃজনশীল পদ্ধতি। সৃজনশীল পদ্ধতিটা বাংলাদেশে চালু করেছিল, কিন্তু আমি মনে করি সৃজনশীল পদ্ধতিতে বাংলাদেশে 2টা কারণে ব্যর্থ। একটা কারণ ছিল, প্রথমত শিক্ষকদের তখন পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয় নাই। সামান্য পরিমাণ যা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্কুল, যেগুলা সরকারি স্কুল অথবা এমপিও স্কুল, কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ প্রাইভেট স্কুল আছে। তাহলে প্রাইভেট স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ কে দেবে? লক্ষ লক্ষ ছাত্র সেখানে পড়াশোনা করেছে, সেখানে প্রশিক্ষণ কে দেবে? কিন্তু সেগুলো কোনো কিছু না করে সৃজনশীল পদ্ধতিটা আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপরে চাপিয়ে দিয়েছিল, যেটা সম্পর্কে শিক্ষকদেরও পর্যাপ্ত ধারণা ছিল না এবং ছাত্রছাত্রীদের সেই ধরনের ধারণা পায় নাই সৃজনশীল পদ্ধতিটা কি। এরপরেও যখন সেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যখন দেখতেছে না বাঙালি জাতিকে তাও তো দমানো যাচ্ছে না, তখন সে কী করেছে? শিক্ষা পদ্ধতির মধ্যে এমন এমন রচনাকারী অথবা যারা সংকলন করেছে এমন এমন লোক ঢুকিয়েছে যেখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাতে শিক্ষাকে ধ্বংস করা যায়। অর্থাৎ একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পিছনে 1 নম্বর যে কালফ্রিট দায়ী, সে হচ্ছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তৎকালীন। এর পেছনে আমি সরকারকেও দায়ী করি, কারণ নুরুল ইসলাম নাহিদ শিক্ষা সম্পর্কে কী জানতো, তার কী অভিজ্ঞতা ছিল, তার কী শিক্ষকতা, তার যোগ্যতা ছিল, শিক্ষকতা যোগ্যতা ছিল, তার শিক্ষার কী যোগ্যতা ছিল, অথচ তাকেই করা হয়েছিল শিক্ষামন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদবি দেওয়া হয়েছিল, কারণ শিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আমরা আরও দেখেছি, পরবর্তীতে ছিল শিক্ষামন্ত্রী দীপুমণি, বর্তমান এবং সর্বশেষ নওফেল। এই 3 জন ব্যক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করার জন্য পিছন থেকে এই 3 জন মানুষকে দিয়ে কলকাঠি নেড়েছে। আমরা দেখেছি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে কাকে? নারায়ণ চন্দ্রকে। তারা কি করেছে? আমাদের সময় এবং আমাদের পূর্ববর্তী আমাদের সিনিয়র বড় ভাইদেরকে আমরা যে সমস্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষকতা পড়তে দেখেছি, সেই সমস্ত কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকস, যেমন
আদর্শমূলক কিছু টপিক ছিল। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা জীবনী, বিদায় হজের ভাষণ, সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিছু কিছু কবিতা ছিল যেগুলোর ভিতরে শিক্ষণীয় ছিল, যেগুলো আমাদের নৈতিকতা হচ্ছিল। আমি উদাহরণ দিলে কয়েকটা কবিতার নাম বলতে পারি। আমার পণ, প্রার্থনা ছিল একটা সুফিয়া কামালের, একটা ছিল গোলাম মোস্তফার, আজিকার শিশু, এই সকল গল্পগুলো, কবিতাগুলো পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে কী করা হয়েছে? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের করা হয়েছে। আজকে যখন দেখি, এবং সাম্প্রতিক গত 31শে আগস্ট শিক্ষা.com নামে একটা পত্রিকায় দেখতে পেলাম ডক্টর কামাল আবু নাসের চৌধুরী, তিনি ক্লাস 5ম শ্রেণীর একটা বইয়ে শিক্ষাগুরুর মর্যাদা নামের একটা গল্প ছিল, সেটাকে বাদ দিয়েছে 2013 সালে। তাহলে শিক্ষাগুরুর মর্যাদার গল্পের ভিতরে আমরা কি পেয়েছিলাম যে তৎকালীন বাদশাহ ছেলেকে পড়াইতো দিল্লির এক মৌলবী পড়ানোর পরে একদিন এই মৌলবী সাহেব ওই তার বাচ্চা ছেলে অর্থাৎ শাহজাদাকে দিয়ে পায়ে পানি ঢালতেছিলেন। এই দৃশ্যটা দেখে সে শিক্ষককে তার দরবারে তাকে ডেকে নিয়ে যায়। তখন সেই মৌলবী চিন্তা করেছিল, হায় হায়, আমি পানি ঢেলেছি, না জানি কত আমাকে কি করতে পারে। কিন্তু তৎকালীন বাদশাহ তাকে বলেছিলেন যে, হুজুর বা মৌলভী সাহেব, আমার ছেলে কি আপনার কাছ থেকে কোনো কিছু শিখেছে আদব কায়দা, নাকি শিখেছে শুধু গুরুজনের অবহেলা এবং বেয়াদবি? হুজুর একথা বলতেছেন কেন? তখন বাদশাহ আলমগীর যে, আমি দেখেছি আমার ছেলে শুধু আপনার অজুর পানি ঢেলে দিয়েছিল, কিন্তু আপনার সে হাত দিয়ে আপনার পাটা পরিষ্কার করে দেয় নাই। এতে আমি খুব কষ্ট পেয়েছি। তখন শিক্ষক অবাক হয়ে, বাদশার মুখ থেকে এই কথা শুনলাম। আজকে সেই শিক্ষকরা কই? সেই শিক্ষা ব্যবস্থা কই? এর পিছনে দায়ী বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী, এবং এর পিছনে কে ইন্ধন জুগিয়েছে এটা কমিশন করে বের করা উচিত। আজকে যখন আমরা দেখি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদেরকে চেয়ার থেকে টেনে হিস্ট্রে নামানো হচ্ছে, তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, তখন কিছু ফ্যাসিবাদী সুশীল সমাজ তারা এটা নিয়ে প্রতিবাদ করতেছে, বিভিন্ন মন্তব্য করতেছে। না, আমি বলতে চাই, তখন কোথায় ছিল যখন ওই চেয়ারকে ব্যবহার করে তার চেয়ারে আওয়ামী লীগের নৌকার ব্যাস লাগিয়ে তখন সে ছাত্রছাত্রী এবং তাদের সহকর্মীদেরকে নির্যাতন করেছে? তখন এই সকল সুশীল সমাজ কোথায় ছিল? আমি একটি স্কুলের কথা বলি। টাঙ্গাইল বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষক আনন্দমোহন, সে তার স্কুলের সকল শিক্ষকদেরকে সে নির্যাতন করেছে, কারণ সে তার ভিতরে লেবাস ছিল, সে নৌকার লেবাসদারি ছিল। আমি নিজে দেখেছি, আমি নিজে এই বিষয়টা জানি। তার স্কুলের সকল শিক্ষককে সে মানসিক নির্যাতন করছে। সে এই গত 16 বছরে সে কখনোই তাদেরকে নিস্তার দেয় নাই, যতদিন না সে ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছে। তাদেরকে অপমান অবদস্ত করছে, অর্থাৎ অন্যান্য শিক্ষকদের সে শিক্ষকের বিষয় হিসাবে মনে করে নাই। আমার কাছে সেই রিপোর্ট আছে। বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এখন আপনার স্কুল অ্যান্ড কলেজ হয়েছে, আমার কাছে রিপোর্ট আছে যে সেখানে সে তাদেরকে সহকারী শিক্ষকদের, অন্যান্য শিক্ষকদের সে শিক্ষক হিসাবে না মনে করে সে তার কর্মচারী, অর্থাৎ মানে যেটাকে হেনস্থা করেছে। কারণ তৎকালীন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তার ওঠা বসা ছিল। এখন এই সকল শিক্ষকদের যদি তার ক্ষমতার অপব্যবহার এবং তার শরীরে নৌকার ব্যাস লাগানোর দায়ে যদি তাদেরকে সেখান থেকে টেনে হিস্ট্রে নামানো হয়, আমি মনে করি না এই বিষয়ে আর কোনো এই অপরাধ হয়েছে। আর একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে
আমি অষ্টম শ্রেণীর গণিত বইটা আমি দেখেছি, এই গণিত বইয়ের ভিতরে শিক্ষণীয় কী আছে। গণিত বই অষ্টম শ্রেণীর মতো একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে অষ্টম শ্রেণীর থেকে নবম দশম শ্রেণীতে যখন যায়, তখন কিন্তু অষ্টম শ্রেণীতে আমরা এমন একটা ভিত্তি হিসাবে ধরি যাতে নবম শ্রেণী এবং পরবর্তী জীবনটা যাতে সে কীভাবে গঠন করবে, কীভাবে গড়বে, এটার ভিত্তি হিসাবে আমরা অষ্টম শ্রেণীকে ধরে থাকি। তো অষ্টম শ্রেণীতে আমি 70টা পৃষ্ঠা গুনেছি, প্রথম থেকে শুরু করে 70 পৃষ্ঠা পর্যন্ত আমি দেখেছি। তার 64 পৃষ্ঠার ভিতরে কোনো কিছু শিক্ষণীয় নাই, কোনো কিছুই শিক্ষণীয় নাই 64 পৃষ্ঠার ভিতরে। আর সামান্য পরিমাণ যা আছে, মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কি, মানে একদম নর্মাল 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। যদি কেউ দেখতে চান দেখতে পারেন, আমি নিজে গুনে গুনে দেখেছি। তাহলে বলেন আজকে শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা, শিক্ষক ছাত্রের সম্পর্ক, এগুলা কে তৈরি করেছে? এই সকল নৌকার লেবাসদারি শিক্ষকরাই তৈরি করেছে। তারা কোনোদিন ছাত্র শিক্ষক, শিক্ষক ছাত্র যে একটা পরিপূরক, এটা হতে পারে। তারা সবসময় হয়েছে এতদিন নৌকার শিক্ষক, নৌকার লেবাস লাগিয়েছে। তাহলে তাদেরকে যদি আজকে জোর করে তার ক্ষমতার অপব্যবহার কারণে তাকে নামিয়ে দেয়, তাহলে তো বলার কিছু নাই। তাহলে দেখেন এই সরকার কি কি করেছে। সর্বপ্রথম প্রশ্নপত্র ফাঁস করছে। যখন প্রশ্নপত্র ফাঁস করে পারেন, 1 নাম্বার প্রশ্নপত্র ফাঁস করেছে। 2 নাম্বার শিক্ষার বিভিন্ন বই থেকে শিক্ষামূলক যে গল্পগুলা, যে কবিতাগুলা, সেগুলো বাদ দিয়েছে। 3 নাম্বার প্রত্যেকটা বইয়ে সাম্প্রদায়িক উস্কানি দেয় এরকম লেখকদের দায়িত্ব দিয়েছে তারা বই ছাপানোর জন্য। 4 নাম্বার বইটাকে তারা এত নিম্নমানের করেছে, বইয়ের কাগজটাকে এত নিম্নমানের করেছে যাতে বছর না করতেই বই ছিঁড়ে যায় এবং ছাত্রছাত্রী কোনো কিছু শিখতে না পারে। 5 নাম্বার তারা বাংলাদেশের মতো একটা দেশে কোনো প্রশিক্ষণ, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সৃজনশীল পদ্ধতি জারি করেছে। 6 নাম্বার কী করেছে, সর্বশেষ বইয়ের থেকে সব কিছু উঠিয়ে দিয়ে পরীক্ষায় উঠিয়ে দিছে। পরীক্ষায় নেই, মূল্যায়ন করবে কি শিক্ষকরা। শিক্ষকরা মূল্যায়ন করবে, এটা কোনো কথা হলো? তো এই বিষয়গুলোর কারণেই আজকে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। আমি মনে করি শুধু এখন যা হয়েছে তাই না, আরও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম নৌকার দোসররা আছে, তাদেরকে সেখান থেকে অতি দ্রুত সরকারের পক্ষ থেকেই তাদেরকে সম্মান থাকতে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা উচিত, তাদেরকে সেখান থেকে ক্ষমতাযুক্ত করা উচিত, তাদেরকে সেখানে ওএসডি করা উচিত। আর যদি শিক্ষকরা তারা নিজেরাই মনে করে যে না, আমরা শিক্ষক হিসাবে আমরা অপকর্ম করেছি, আমরা বৈষম্য করেছি, আমরা নির্যাতন করেছি, আমরা নৌকার লেবাস লাগিয়েছি, তাহলে তাদের উচিত নিজ থেকে সরে যাওয়া। সম্মান থাকতে তাদেরকে নিজ থেকে সরে যাওয়া উচিত। আর যদি তারা সরে না যায়, তাহলে এই শিক্ষা ব্যবস্থার জন্য একটা কমিশন গঠন করে কোন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরকম নির্যাতন করেছে, লেবাস লাগিয়ে নির্যাতন করেছে। লেবাস থাকতেই পারে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য দল থাকতেই পারে, সমর্থন করতেই পারে, কিন্তু যারা লেবাস লাগিয়ে অন্যদেরকে নির্যাতন করেছে, বৈষম্য করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকে অবিলম্বে তাদেরকে সেখান থেকে ওএসডি করা হোক, বহিষ্কার করা হোক। আর না হলে শিক্ষা ব্যবস্থার যে কি বলে এটাকে, শৃঙ্খলা কখনোই ফিরে আসবে না বলে আমি মনে করি। পরিশেষে বলতে চাই বর্তমানে সাবেক স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি কি ধ্বংস করেছে, এটা যদি জানতে চান তাহলে সকল অভিভাবককে এই পড়াশোনার সাথে, স্কুলের সাথে, কলেজের সাথে যোগাযোগ রাখতে হবে, বইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে। তাহলে দেখবেন যে এই ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থা কীভাবে ধ্বংস করেছে, সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছে। আর কিছু বলতে চাই না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।